করছে আবার তাও। আরে ঠিক আছে বলছি ওই কি বলছিলেন বলুন। আপনি যে টাকার কথা বলেছিলেন আমি বাবাকে বোঝাতে পারছি না কত টাকায় কি কাজে লাগে। বলে দিই 10 বললাম না 10,000 টাকা তিনজন আছে আমি কমপ্লাই করে দিয়ে দেবো। আচ্ছা 10,000 টাকা উঠে আপনাকে ওই জন্য লাগবে। হ্যাঁ আপনি আসবেন ওখানে এসে আমি আপনার নোটিশ করবো কমপ্লেন নোটিশ করার পরে ওটা ওখান ধরে বলে ঠিক আছে আমি তাহলে আপনাকে জানাবো। আমি বাবাকে তো বলতে পারছি না আমাকে বলে দিলাম তখন তো বললাম আমি করতে পারি না। ঠিক আছে আমি কল করে দেবো ঠিক আছে তাড়ি করবেন আপনারা ভালো। আচ্ছা ঠিক আছে 10,000 টাকা বলছেন আমাকে তো জোগাড় করতে হবে কাল পরিষ্কার হবে। আচ্ছা জানিয়ে দেবেন ঠিক আছে। হ্যাঁ দুখিয়া থেকে বলছি আমার বাড়ি দুখিয়াতে। আমি অনিতা থেকে পন্ডা বলছি। আমার থাকার মতন বাসগুলো নেই বলে আমি একটা বাড়ি বানানোর পরিকল্পনা করি। মিস্ত্রির কাছে যাই, মিস্ত্রি একটা হিসাব দেয় আমাকে। সেই হিসাব মতন আমার কাছে একজন বালি সিমেন্ট রোডের দোকানদার মা অঞ্জলি এন্টারপ্রাইজ দোকানের নাম মানিক জানা ওরফে ভলকা, ও আসে বারবার আসে যে এরকম বাড়ি বানাবে শুনেছি আর আমার কাছে মালপত্র নিলে খুব ভালো হবে, আমি দেখে করে দেবো, ডিসকাউন্টে করে দেবো, এসব কথাবার্তা বলে আমাদেরকে আগাম টাকা চায়। অগ্রিম টাকা ওকে প্রায় 2 লক্ষ টাকা দিয়েছি। দেওয়ার পরে ও আমি প্রায় 2 মাস পরে আমাদের বাড়ি বানানোর কাজ তৈরি হয়। সেখানে আমরা মাল মেটা শান্তি জানতে যেতে ও আমাদেরকে একটা ভুলভাল হিসাব দেখায়। ভুলভাল বলে সেই হিসাব হারিয়ে গেছে, হিসাব নেই বলে ভুলভাল হিসাব করে। হিসাব করে আমাদেরকে বারে বারে প্রেসার দেওয়া হয় আরও টাকা নেওয়ার জন্য। বারবার টাকা চায়, না টাকা দিলে মাল দেবো না এরকম কথা বলে আমাদের বাড়ির উপরে চড়াও হয়। বাড়িতে এসে দিনের পর দিন 4-5 জনকে নিয়ে এসে চড়াও হয়। আমার বাবার উপরে চড়াও হয়। আমার বাবা একজন হার্টের পেশেন্ট, সিনিয়র সিটিজেন, হার্টের 2বার অ্যাটাক হয়ে গেছে। আমাকে শ্লীলতাহানি করে, আমার নাবালক ছেলেকে ধরে মারধর করে, আমার বাবাকে ধরে মারধর করে। দেখুন আমার বাবাকে দেখুন, আমার বাবার কি অবস্থা, আমার বাবাকে দেখুন, দেখে আপনারা বলুন যে এই অবস্থায় শুয়ে আছে। এই যে আমার বাবা শুয়ে আছে, এই এখন বয়স প্রায় 65। ওনার উপরে এসে চড়াও হয় এবং মারধর করে। আমার ছেলেকে ধরে মারধর করে, বাড়িতে আসে। দিনের পর দিন এরকম চলতে থাকলে আমরা থানায় গিয়ে যখন কমপ্লেন করবো যায় আমাদেরকে পুলিশ আমার কমপ্লেন নেয়নি। মদন বাবু ওনার কাছে যখন কমপ্লেন করতে যাই উনি আমার কমপ্লেন নেয়নি, বলছে তুমি সে টাকা পাবে, তুমি টাকা দাও, এসব বলে আমাদেরকে থ্রেট মেরে আমাদেরকে তাড়িয়ে দেওয়া হয়। বলছে তুমি পেপার্স নিয়ে আসো, পেপার্স কথা বলবে বলে আমরা চলে আসি। আবার পুনরায় যাই, তাও আমাদের কমপ্লেন নেয়নি। উনি সব পেপার্স দেখে নিয়েছে সবকিছু দিয়ে আমাদের কোনো করে না, আমাদের বাড়ি পাঠিয়ে দেয়। গিয়ে দিনের পর দিন হুমকি, এসে টাকা দিয়ে যাও, আবার ফোনে হুমকি দিচ্ছে আগে টাকা দিয়ে যাও, নাহলে কাজ বন্ধ করো, নাহলে যাচ্ছি ফোর্স নিয়ে তুলে আনবো। এরকম বারে বারে আমাদেরকে ফোন করা হয়, ফোন করে ফোনে হুমকি দেওয়া হয়। মদন কুমার উনি একজন ছোটবাবু, উনি থানা, বারবার আমাদেরকে এরকমভাবে হেনস্থা করা হয়। দেওয়ার পরে একদিন আমাদের বাড়িতেও আসেন উনি 2-3 জনকে নিয়ে এসে বলছে তোমাদের নামে কেস হয়ে গেছে। বলছে কি কেস? না হ্যাঁ কেস হয়ে গেছে, চুরির কেস, তোমরা চুরি করেছো। কি চুরি করেছে? বলছে তোমার বাবা ওর দোকানে গিয়ে ওকে মারধর করে, ও তলপেটে লাঠি মেরেছে, ওকে মারধর করেছে, তুমি ওর ক্যাশ বাক্স থেকে প্রায় 7,000 টাকা মতন নিয়ে চলে আসো। এরকম কথাবার্তা তোমাদের নামে কেস হয়েছে আর আমরা অ্যারেস্ট করে নিয়ে যাবো, তুলে নিয়ে যাবো, আগে আমাদের সঙ্গে দেখা করো। দিয়ে বলছে আগে থানাকে চলো, ডেকেছে আমাদেরকে দেখা করো। আমি যেতে আমাকে বলছে 10,000 টাকা দিতে হবে, নাহলে তুমি বেল পাবে না, তুমি এখন আসামি হয়ে গেছো, আমরা যে কোনো মুহূর্তে তুলে আনবো, আগে 10,000 টাকা জোগাড় করে আমাকে দিয়ে যাও। আমরা এখন গরিব মানুষ, আমরা কোথায় পাবো, কি করবো, আমাদের হচ্ছে দেওয়ার মতন ক্ষমতা নেই। আপনারা বলুন আমি কি করবো, কোথায় যাবো, কোনো খুঁজে পাচ্ছি না। ঘাটে মারবে আমাকে, তুমি সিভিক হয়ে আবার বেশি বাড়াবাড়ি। হ্যাঁ তুমি সিভিক হয়ে আসবে আমাকে, তোমার এত বড় আসপর্দা। হ্যাঁ তুমি সিভিক হয়ে আমায় মারতে আসবে, অফিসার ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলবে, সিভিক হয়ে মারতে আসবে। হ্যাঁ সিভিক হয়ে মারতে আসবে, সিভিক হয়ে গায়ে হাত দিতে আসবে কেন? সিভিক পুলিশের কি ইয়ে আছে ও গায়ে হাত দেবে? আমি ওকে বলছি তো যে ওখানে স্যারকে দিলাম, আবার এখানে কেন দেবো? আমি কোনোদিন দিই না এখানে, ওইখানে যদি নেয় স্যাররা বলেছে যে আমার এখানে নিলে এইখানে দেওয়ার দরকার নেই। হ্যাঁ না ও ওরকম করছে কেন? ও সিভিক হয়ে গরম দেখাচ্ছে কি ও আমাকে? হ্যাঁ ড্রাইভার বলে কি আমরা মানুষ নয় নাকি? হ্যাঁ সিভিক পুলিশ আমাকে ড্রেস খুলে মারতে আসছে, আমাকে সিভিক পুলিশ ড্রেস খুলে মারবে। হ্যাঁ ও বলছে আমি এখন পাবলিক। হ্যাঁ কত বড় সাহস! মিলেমিশে চলতে হবে, ওকে ভালোভাবে বললাম ওখানে পয়সা দেবো, এখানে দেবো না, তাহলে ও অত হুজ্জুতি করবে কি আছে?
আলিপুরদুয়ার বুকে পাচ্ছে। তাই শুধু ভারতীয় জনতা পার্টি না, সকল জনগণের মধ্যে একটা প্রচণ্ড উৎসাহ উন্মাদনা রয়েছে। আমরা আশা করছি যে যা টার্গেট আছে আমাদের, হয়তো তার অনেক বেশি লোক প্রধানমন্ত্রীকে দেখার জন্য শোনার জন্য আসছে। আচ্ছা, মঞ্চ কি এই পাশেই হচ্ছে, মানে পশ্চিম হয়ে গেছে, চলছে। কটা মঞ্চ হচ্ছে? দুটোই মঞ্চ তো জানেন যে একটা অ্যাডমিনিস্ট্রেটিভ মিটিং হবে, আর একটা যেটা আমাদের পলিটিক্যাল মিটিং জনসভা হবে সেটা হবে। মঞ্চ হবে। এই সরকারি যে সভাটা হওয়ার কথা বলা হচ্ছে, এখানটায় সরকারি যে সভাটা হবে বলা হচ্ছে, সেখানে শিলান্যাস রয়েছে। মানে কি ধরনের আলিপুরদুয়ার জেলাবাসীর জন্য কি ধরনের উপহার থাকতে পারে? দেখুন, ভালোই উপহার থাকতে পারে সেটা তো আমাদের জানা নেই। তো নিশ্চিতভাবে যখন প্রধানমন্ত্রী যে উপহার দেবেন, তো সেটা আপনারা সকলে ওনার কথাবার্তা, ওনার বক্তব্যের মধ্য দিয়ে সেটা বের হয়ে আসবে। আজকে কিন্তু আলিপুরদুয়ারের বিভিন্ন স্তরের মানুষ কোর্ট এলাকায় একটি দাবিতে তারা কিন্তু পথে স্লোগান তুলেছিলেন। রেলের একটা মাল্টি সুপার হাসপাতাল এবং এয়ারপোর্ট, হাসিমারাতে এয়ারপোর্ট, এইটা যেটা আপনাদের প্রাক্তন যে কেন্দ্রীয় মন্ত্রী ছিলেন তিনিও কিন্তু এই প্রতিশ্রুতি দিয়েছিলেন। আজকে সেই দাবি কিন্তু আবার ফের জোরালো হয়েছে আলিপুরদুয়ার শহরে। দেখুন, ভারতবর্ষ একটি গণতান্ত্রিক দেশ, আর সেখানে সকলেরই জনগণের নিজের দাবি রাখার অধিকার আছে। আর যেটা দাবি রেখেছেন যে সুপার স্পেশালিস্ট হসপিটাল, সেটা নিশ্চিতভাবে আমাদেরও প্রায়োরিটির মধ্যে রয়েছে। এবং যেটা হাসিমারাতে এয়ারপোর্টের কথা বলেছে সেটাও আমাদের প্রায়োরিটির মধ্যে রয়েছে। কিন্তু আপনাদেরকে জানতে হবে যে হাসিমারা একটি সামরিক জায়গা আছে, সেখানে এয়ারপোর্ট করতে গেলে আলাদাভাবে টার্মিনাল করতে হবে, সেখানে তার জন্য জায়গা দরকার আছে। সেটা অলরেডি যেটা এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া বলে দিয়েছে যে এইখানে এয়ারপোর্ট করতে গেলে 37 একর জমি লাগবে। সেটা যদি রাজ্য সরকার আমাদেরকে দিয়ে দেয় তাহলে নিশ্চিতভাবে এয়ারপোর্টের কাজ হবে। আমরা চাই উড়ান স্কিমের মধ্য দিয়ে দেশের বিভিন্ন জায়গাতে এয়ারপোর্ট হয়েছে, হাসিমারাতে এয়ারপোর্ট হবে, কিন্তু রাজ্য সরকারকে 35 একর জমি দিতে হবে। আর যেটা সুপার স্পেশালিস্ট হসপিটাল, সেখানে জমির দরকার নেই, সেটা আমরা রেলের জমিতেই করবো। কিন্তু রাজ্য সরকার তরফ থেকে একটা যেটা আমরা বলতে পারি যে তাদেরও একটা মতামত দরকার পড়ে সেখানে। আমি যেটা ডিপার্টমেন্ট আছে, আমাদের ট্রাইবাল ডিপার্টমেন্ট আছে, জিএলডিকে চিঠি দিয়েছেন। উনিও যেটা ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের ট্রাইবাল ডিপার্টমেন্ট রয়েছে আমাকেও চিঠি করেছেন যে হাসপাতাল করতে গেলে হাসপাতাল, এবং আমি আন্তর্জাতিক মানের স্টেডিয়ামের কথা বলেছি। তো নিশ্চিতভাবে স্টেটের একটা কনসেন্ট দরকার আছে। কিন্তু কনসেন্টটা দিয়ে দেয় যে না আপনারা করতে পারেন, তাহলে নিশ্চিতভাবে আলিপুরদুয়ার জংশন এলাকাতে সুপার স্পেশালিস্ট হসপিটাল এবং একটা আধুনিক মানের স্টেডিয়াম হবে। এবং যেটা হাসিমারাতে এয়ারপোর্টের ব্যাপার আছে, সেটা রাজ্য সরকার যদি আমাদেরকে 37 একর জমি দিয়ে দেয় তাহলে সেখানে উড়ান স্কিমের মধ্য দিয়ে এয়ারপোর্ট হবে। হচ্ছে বিষয়টি এখানে মঞ্চ কোন দিকে হচ্ছে? মঞ্চ যখন তৈরি হয়ে যাবে দেখতে পাবেন যে কোন দিকে আছে। আরও একদিন অপেক্ষা করতে সব কিছু পশ্চিম প্রান্তে কি হচ্ছে? আগে সব মাছগুলো তো ভরাট করা হচ্ছে, জলগুলো দেখা হচ্ছে, ঠিক আছে, ওয়ান সাইডে মঞ্চ হবে, সব ঠিক আছে। আচ্ছা মনোজদা, দীর্ঘদিন বাদে তো প্রধানমন্ত্রীর সফর আলিপুরদুয়ারে, আপনারা কি আশা করছেন কত লোক হতে পারে? দেখুন, লোক কত হবে, সব জায়গায় আমাদের মোবিলাইজেশনের কাজ চলছে, ঠিক আছে। আমাদের সব মন্ডলে মিটিং চলছে এবং ইতিমধ্যে ক্লিয়ার হয়ে যাবে মন্ডলে কত সংখ্যা দাঁড়ায়। আশেপাশের জেলার অবশ্যই যখন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বিশ্বের সবচেয়ে বড় নেতা এবং আমাদের এসএসসি প্রধানমন্ত্রী আসবে, তখন নিশ্চিতভাবে কি বাড়ি থেকে থাকবেই না, নিশ্চিতভাবে মনের টানে সবাই চলে আসবে। শুধু বিজেপি নয়, ঠিক আছে, যারা সরাসরি বিজেপি করে না কিন্তু বিজেপিকে পছন্দ করে না, এই ধরনের সকলেরই মানুষ সবাই মাঠে আসবে। দেখবেন যে 29 তারিখ আলিপুরদুয়ারে আপনি ঘুরে দেখবেন যে কোনো বাড়িতে লোক থাকবে না, সবাই মাঠে। আজকে মিটিং হলো, প্রশাসনিক মিটিং ডিএনএসপিদের সঙ্গে, কি কথা হলো? প্রশাসনিক বৈঠকে কত লোক আসবে, কীভাবে গাড়ি আসবে, কোথায় পার্কিং হবে, ঠিক আছে, ভিআইপিরা কোন দিক দিয়ে আসবেন, কোথায় পার্কিং হবে, কোথায় থাকবে, সব বিস্তারিত মঞ্চ কটা হতে পারে? মঞ্চ দুটো হবে, একটা প্রশাসনিক বৈঠকের মঞ্চ হবে, একটা পলিটিক্যাল পার্টি মঞ্চ হবে, দুটো মঞ্চ। আচ্ছা, প্রধানমন্ত্রী কি কি বার্তা দিতে পারেন, কি আশা করছেন? বার্তা দেখুন, বার্তা কি আছে, একটা পলিটিক্যাল লিডার, একটা যখন সরকারি মঞ্চ হবে সেখানে সরকারিভাবে কথা হবে, যখন পাবলিক মঞ্চে আসবেন, পলিটিক্যাল মঞ্চে আসবেন, পলিটিক্যাল কথা হবে। কত লোক সমাগম হওয়ার কথা? আমাদের বিভিন্ন জেলাতে মিটিং চলছে, আমাদের জেলাতে বিভিন্ন মন্ডলে মিটিং চলছে। আমরা কালকের মধ্যে সংখ্যাটা পেয়ে যাবো, আমরা কত সংখ্যা এখানে চলে। দাদা, আপনারা কি কোনো তার কাছে আর্জি জানাচ্ছেন যে চা বাগান বা রেল হাসপাতাল এমন কিছু প্রস্তাব?
না, প্রস্তাবটা আমি অলরেডি সাংসদ হিসাবে আমি আমার এখানে আলিপুরদুয়ার জেলায় একটা ইন্টারন্যাশনাল মানের স্টেডিয়াম লাগবে, সুপার স্পেশালিটি হসপিটাল লাগবে, এটা অলরেডি আমরা লিখিত দিয়েছি। এবং চা বাগানের সম্পর্কে বন্ধ চা বাগান, নিয়মিত শ্রমিকরা বেতন পাচ্ছে না, পিএফ জমা হচ্ছে না, যাবতীয় সমস্যা নিয়ে অলরেডি আমি হেভি ইন্ডাস্ট্রি মিনিস্ট্রি এসপি কুমার স্বামীকে দিয়েছি, লেবার মিনিস্টার আমাদের আছেন ওনাকে দিয়েছি আমি, ঠিক আছে। তারপরে আমাদের যিনি কমার্শিয়াল ইন্ডাস্ট্রি মিনিস্টার আছে সকলকে আমি চিঠি দিয়েছি। আমাদের চেষ্টা চলছে, আর যতদূর সুপার স্পেশালিটি হসপিটাল এবং স্টেডিয়ামের কথা আছে এইখানে আমি যেহেতু আমি ট্রাইবাল ডিপার্টমেন্টকে দিয়েছি, ডিপার্টমেন্টকে দিয়েছি, এখানকার যে ট্রাইবাল ডিপার্টমেন্ট আছে দুই ল্যাঙ্গুয়েজে তারা দুইটাই কাজ করবে। বলছি যে এখানে কি বন্দে ভারত এক্সপ্রেস কি 29শে মে এখান থেকে উদ্বোধন হবে কিছু? আর সেটা এখনো আমরা কোনো কনফার্মেশন পাইনি, যখন হবে আপনাদের